দামোদর আর অরুণ চলেছে গরুর গাড়িতে। এই গাড়ির আওয়াজের এক মিষ্টি ছন্দ আছে। এর তালে তালে ঢুলুনি আসে আর মনের গতিও চলে তার সাথে সাথে। দামোদরের বক বকানিও চলতে থাকে এই ছন্দের তালে তালে। আবার বলে, কেন যে সে সেদিন নৌকা আনলো। ওর ভাবনায় অরুণের ভাবনা তাকে সেই দিনে নিয়ে ফেলল। ওই অশান্ত নদী পথে চলতে চলতে অরুণ ভাবতে থাকে, কি করে এই নদী পার হবে, কোথায় গিয়েই বা ঠেকবে। অশান্ত নদীর ওপর দিয়ে নৌকো ভাসিয়ে রাখা দায়। হাল যতই শক্ত করে ধরে থাকে না কেন, টলমল করেই নৌকা। একসময় এক বড় ঢেউ এসে দিল সব উল্টে। কোন রকমে ভাসতে ভাসতে এলো এক নাম না জানা চরে। খোকার কান্নায় আশেপাশের কয়েকজনের চোখ পড়ে এদের ওপর। বেশবাস দেখে বোঝে যে এরা বড় ঘরের লোক। এক গরুর গাড়িতে করে তাদের নিয়ে আসে গ্রামবাসীরা এক বর্ধিষ্ণু পরিবারের বাড়ি। গৃহকর্তা বিষ্ণুচরণ মজুমদার, রসুলপুরের এক নামজাদা পরিবার। তিনি সব শুনে বললেন, নয়নপুরের বন্যায় খবর তিনি পেয়েছেন, আর গুপ্তবাড়ির সুনামের খবর আশেপাশের গ্রামের লোকের কাছে খুবই পরিচিত। যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হয় তারা ওর কাছে পরিজনের মতোই থাকবেন। বাস্তবে ফিরে অরুণ, দাদাবাবু, এ বাড়িতে থাকলে খোকাবাবুর মুখে প্রসাদ এতদিনে হয়ে যেত বলো। অরুণের স্মৃতি আবার ফিরে যায় রসুলপুরের বাড়িতে। মজুমদার ঘরনের দুই কন্যা, বেশ বড়। এক ছোট শিশু তাদের দৈনন্দিন কাজে এনেছে বৈচিত্র্য। তারা খুশি মনে খোকার নানান কাজে উর্মিলার হাত পাঠাতো আর কোলে নিয়ে সারা বাড়ি ঘুরত। মাঝে মাঝে অরুণের কোলেও আসতো। বেশ চিনেছিল সে তার বাবাকে। এখনো কি সে পারবে চিনতে? এক ঝটকায় ফিরে এলো সেই অভিশপ্ত দিন। এক বিকেলে বিষ্ণুচরণ বাবুকে বলল, অনেক দিন তো হলো, এবার ফেরা যাক। খোকার মুখে প্রসাদ দিতে হবে, আর মায়ের ইচ্ছা নয়নপুরেই অনুষ্ঠানটি হোক, আর আপনারা আসবেন অবশ্যই। ফেরার তোড়জোড় শুরু হলো। এদিকে খবর এলো নয়নপুরের পথ সব ভেঙে চুরে গেছে, সেরে উঠতে সময় লাগবে, কিন্তু যাওয়া দরকার। আবার সেই নদীপথ। নদীর দোলায় অরুণের মন চলে গেছে নয়নপুরে। এই বন্যায় কত ক্ষতি হয়েছে কে জানে, কেমন করেই বা সামলাবে। ওদের বাড়িরই বা কি অবস্থা কে জানে। আনমনা ছিলেন। হঠাৎ দাদাবাবু ডাকে চমক ভাঙল। চারিদিকে চেয়ে দেখেন কেমন যেন অচেনা চারপাশ। কখন যে নৌকা বাঁক নিয়ে এক জঙ্গলের মধ্যে দিয়ে যেতে শুরু করেছে বুঝতে সময় গেল। মাঝিকে কিছু বলতে যাবেন তার আগেই কিছু অচেনা লোক এসে হঠাৎ ঝাঁপিয়ে পড়ল নৌকায়। যতক্ষণে অরুণ ওদের তাড়াতে সক্ষম হলে তখনই উর্মিলার হাহাকার, খোকা, খোকা কই। তার চেতনায় যেন তীব্র আঘাত এলো, আর তার সঙ্গেই নজর পড়ল
মুখদাও নেই, আর দামোদরের হাত পা বাঁধা। দাদাবাবু, সেদিন যদি আমার আগের শরীর থাকতো, আজ কি এমন হতে পারতো বলো? মনের আক্ষেপ বেরিয়ে আসে দামোদরের গলা দিয়ে। শিশু তার সহজতায় বুঝে যায় তার আপনজন কি, কোথায় সে নিরাপদ। কমলার মধ্যে মমতায় ভরা মা খুঁজে নিতে তার দেরি হয়নি মোটেই। স্নেহ নিম্নগামী। কমলাও তার সবটুকু দিয়ে খোকাকে ঘিরে রেখেছে। এখন শুধু খোকাকেই ঘিরে তার দিন শুরু হয় আর রাত হয় শেষ। মাঝে মাঝে বাবলুর জন্যেও কিছু সময় সে রাখে, জানে সে এই সময়টার কিছুটা বাবলুরও প্রাপ্য। এই কুড়িয়ে পাওয়া মাতৃত্ব সে বাবলুর জন্যেই তো পেয়েছে, তাই সদা সতর্ক থাকে সেই ব্যাপারে। আজ যেমন কাগজে ছবি চোখে পড়া অবধি মনে এক ভয়, শঙ্কা, এই বুঝি ক্ষণকালের মা হওয়া হারিয়ে যায়। সদরের আশেপাশে পায়ের আওয়াজ পেলেই খোকাকে বুকে নিয়ে একেবারে ভিতরে চলে যায়। খোকাও এই থেকে থেকে মায়ের কোলে উঠে বুকের ওম পাওয়ায় বেশ মজা পেয়েছে, তাই থেকে থেকেই কেঁদে উঠছে আর মজা দেখছে। মা দৌড়ে এসে তাকে বুকে নিয়ে আদরে আদরে ভরিয়ে দিচ্ছে। তবে একটা ব্যাপার খোকার পছন্দ হচ্ছে না একদম, এই আষ্টে পৃষ্ঠে চেপে ধরা। এক এক সময় তার যেন দম আটকে যায়, কিন্তু মা বুঝলে তো। এখন তার মুখ থেকে মাম 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 শব্দটি বেরোয়। যখন তার খাওয়ার সময় হয় সে ঘ্যান ঘ্যান করতে থাকে আর এই ডাক মুখ দিয়ে বার করে। এই ডাক শুনে কমলার বুকের ভিতরটা যে কি করে। কানে কানে বলে খোকাকে, বল মা। বারে বারে বলে, বল না মা। ওদিকে বাবলুও স্টেশন মাস্টারের ঘরে খবরের কাগজে দেখেছে খোকার আর সেই মহিলার ছবি। কি যে হবে কে জানে। টুকটাক কাজ করছে বাবলু, আর থেকে থেকে কাগজটার দিকে তাকাচ্ছে। হরিপদর টেবিলটা যে এই নিয়ে কতবার মুছলো, চায়ের কাপ প্লেটটা যে কত ভাবে কত জায়গায় রাখছে, টেবিলের ফাইলগুলো একবার সোজা করে রেখে আবার তাকে ঠিক করার দরকার পড়েছে যেন। এদিকে যে হরিপদ বাবলুকে লক্ষ্য করছে, বাবলু বোঝেই নি তা। বুঝলো তখন যখন হরিপদ বাবলুকে বলল, চল একবার থানা থেকে ঘুরে আসি, বড়বাবু ডেকেছেন। বেশ বড় একটা ঝাঁকুনি খেলো যেন, মুখ ফ্যাকাশে, দৃষ্টিতে একরাশ নিরাশা, ভয়। যাবে তো, কিন্তু দেখবে কি? খোকাকে নিতে এসেছে কেউ? এরই মধ্যে খবর পেয়ে গেছে? কাছাকাছি থাকে তো এতদিন খুঁজে পাইনি কেন? কি করছিল? তাদেরই খোকা তো, নাকি আজকাল তো কত রকম খবরে পড়ে। কি জানি বাবা, হাবি যাবি ভাবনা আসছে। এদিকে পা যেন সরছে না। বুকের মধ্যে তো সুনামি, ঠিপ ঠিপ আওয়াজ আশেপাশে সবাই শুনতে পাচ্ছে মনে হয়। চোখে কিছু দেখছে না কেন, শুধু একটা শব্দই কানে ফিরে ফিরে আসছে, বুব 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 বুব। বাড়ি ফিরে যখন সে খোকার সামনে আসে, ঝাঁপিয়ে পড়ে বুকের ওপর, নিয়ে মুখে ওই ডাক। কমলা খোকাকে বলতে শিখিয়েছে। থানা। শুনেছে বাবলু,
মৃত মহিলার জিনিসপত্র একটি বন্ধ করা প্যাকেটে রাখা আছে থানায়। এই ছোট্ট শহরের থানায় মৃত মানুষের দেহ রাখার সুবিধা এখনো হয়নি, তাই বড় করে এক রঙিন ছবি তুলে রাখা আছে বড়বাবু মহেন্দ্রর কাছে। এসে বড়বাবুর সামনে খানিকটা দূরত্ব রেখে দাঁড়ায়, চোখ যায় তাঁর টেবিলের দিকে। বড়বাবুর সামনে একজন বসে আছে, ওর দিকে পিঠ করে। চোখ ঝাপসা হয়ে আসে কেন বারবার। তাড়াতাড়ি চোখ মুছে। বড়বাবুর সামনে কিছু জিনিস রাখা, আর সেই জিনিসগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে সেই একজন। প্যাকেট খোলা যাবে না। সেই আগন্তুকটির চোখ চলে যায় আর একটা প্যাকেটের দিকে। গয়নাগুলোকেও দেখছে, হাত বোলাচ্ছে, না স্মৃতিকে ফিরে দেখছে। মহেন্দ্র এক দৃষ্টিতে সেই আগন্তুককে দেখছেন, দেখেই চলেছেন। এবার ধীরে ধীরে তাঁর কাছে রাখা ছবিটি আগন্তুকের সামনে রাখলেন আর লক্ষ্য করতে লাগলেন প্রতিক্রিয়া। মুখে যেন এক ঝলক রক্ত এসে পড়েছে মানুষটির। ছবিটির উপর মৃদু হাত বুলিয়ে অবরুদ্ধ আবেগ কোনো মতে সামলে মহেন্দ্রর মুখে পূর্ণ দৃষ্টি মেলে বললেন, ইনি মুখ্যদা, আমাদের নয়নপুরের দাইমা। আমাকেও জন্মাতে সাহায্য করেছিলেন, আর আমার খোকাকেও। বলে চারপাশে চেয়ে বললেন, কিন্তু আমার খোকা কই? ঘিরে থাকা নীরব মুখ হয়ে যাওয়া মুখের দিকে প্রশ্ন ভরা চোখ যেন খুঁজে চলেছে তার উত্তর। কোনো সাড়া নেই কারোর মুখে। সবাই নীরব প্রশ্ন নিয়ে তাকায় তাদের বড়বাবুর দিকে। মহেন্দ্রর চোখ যায় তার সামনে পাথর হয়ে যাওয়া বাবলুর পানে। সে কিছু বুঝেই পিছু হটতে থাকে। একেবারে দরজার কাছে গিয়ে সোজা পিছু ফিরে ছুট। কমলাকে কি বলবে সে? এই হারিয়ে যাওয়া বাচ্চাটি ওর রোজগারের ছন্দের তাল বড় বেশি এলোমেলো করে দিচ্ছে। কিছু কি মনে পড়ছে? তোলপাড় করছে ভেতরটা। এই এক স্মৃতি মহেন্দ্রকে মাঝে মাঝে জর্জরিত করে তোলে। ওর আসল পরিচয় কি? কে ওর বাবা? দাদু ভাই ডাকটাই বা কেন কানে বাজে বারবার? যাকে মা বলে ডাকেন তিনি কি তার সত্যিকারের মা? যতই জিজ্ঞাসা করে কিছুতেই মায়ের কাছে উত্তর পান না তিনি। সেই জলের স্মৃতি, জল, চারিদিকে শুধু জল। এক আর্ত চিৎকার কানে বাজে, দাদু ভাই, দাদু ভাই। আর শোনা যায় না। নাকে মুখে অনেক জল চলে যাওয়ায় দুটো ছোট্ট ছোট্ট মুঠি তুলে ধরে দাদু ভাইকে কিছু বলতে চাইছিল মনে হয়। এদিকে হঠাৎ একটি হাত এসে একেবারে বুকে টেনে নিল। গায়ে কি মিষ্টি গন্ধ! সেই গন্ধটি যেন এখনো নাকে আসে। আর বড় বড় টানা চোখ, যার অনেকখানি ভেজা চুল মুখের উপর পড়ে ঢেকে গেছে, তবে চোখ দুটি যেন বড় চেনা। সেই হাত তাকে টেনে নিয়ে তোলে পাড়ে, তারপর গাড়িতে। আর কিছু মনে নেই। চোখ মেলে মাথায় একটি স্নেহমাখা হাতের স্পর্শ।
দুটি হাতে অনুভবে পান, সেই বিছানায় শুয়ে। তবে এ তার চেনা বিছানা নয়, কেমন যেন নরম নরম। তাকান এদিক ওদিক, চারিদিকে কোনো কিছুই চেনা নয়, তবু যেন ওই হাতের স্পর্শ বড় চেনা। আস্তে আস্তে উঠে বসে ওই চোখের দিকে চেয়ে প্রশ্ন করে, আমার দাদু ভাই কই? হাতটি মাথার এলোমেলো চুল গুছিয়ে দিয়ে জিজ্ঞাসা করে ওঠে, দাদু ভাইয়ের নাম কি? শিশুটি ভাবতে থাকে দাদু ভাইয়ের নাম। ডাকে তো দাদু ভাই বলেই, বলে ওঠে, দাদু ভাই। হাতটি যে চিবুকটি তুলে ধরে বলে, হ্যাঁ, তোমার তো দাদু ভাই হবে। তবে আর সবাই কি বলে ডাকে তোমার দাদু ভাইকে? সে বড় সমস্যায় পড়ল। এ তো জানা হয়নি, বলে ওঠে, আচ্ছা, দাদু ভাইকে জিজ্ঞাসা করে বলবো। শিশুর সরল দৃষ্টি এবার সোজা পড়ে তার পানে। এতক্ষণ তাকে যে প্রশ্ন করছে। কি সুন্দর দেখতে, গোলপানা মুখে বড় বড় চোখ, আর কালো ভ্রুর মাঝে বড় গোল লাল টিপ, আর লম্বা চুলের গোছার কয়েকটা কাঁধের পাশ থেকে সামনে এসে পড়েছে। এ যেন খুব চেনা। এই চুল নিয়ে কি ও খেলা করেছে কোনো এক সময়? মনে করার চেষ্টা করল, ওইটুকু মনের স্মৃতি বা কতটুকু। তবু নাড়াচাড়া পড়ছে বারে বারে। এমন লম্বা চুল কোথায় দেখেছে যেন। তবে ওই মিষ্টি গন্ধ, এই গন্ধ যে বড় চেনা, বড় আপন। চোখ জোড়া তুলে তাকে জিজ্ঞাসা করে ওঠে, তুমি কে গো? উত্তর দিতে যাবে এমন সময় দরজার কাছে কেউ ডেকে ওঠে, মাঠান, রাতে কি কোথাও যাবেন? মুখ ফিরিয়ে মাঠান বলে ওঠেন, না বাবা, আজ আমি এই রাজকুমারের কাছেই থাকব। লক্ষ্মীর সঙ্গে কিছু খাবার আর প্রসাদ দিয়ে পাঠিয়ে দে। শিশুটির ভাবনায় আর একটি শব্দ যোগ হলো, এ কেমন নাম? কেন ডাকলো এই নামে? 3 বছরের শিশুর মনে বিশ্লেষণ চলতে থাকে। মাঠান কাকে বলে? সে কি মা? ওর মাকে? মা কাকে বলে? দাদু ভাই ছাড়া তো আর কাউকে চেনেও না সে। ও যেখানে থাকে তার আশেপাশে মাঠান বলে তো কেউ নেই। সবাই তো ছোট ছোট ওর মতো। হ্যাঁ, এক গোয়ালিনী আসে, তাকে তো কেউ মাঠান বলে না, গোয়ালিনী মা বলে ওরা সবাই। মনের মধ্যে নানা প্রশ্ন নিয়ে ওই মাঠানের মুখের দিকে তাকায়, সরলভাবে বলে, মাঠান কাকে বলে গো? আমার কেন মাঠান নেই? থমকে যায় ওই মুখ। এক ঝটকায় তাকে বুকে চেপে ধরে ফিসফিসিয়ে বলে ওঠে, আমি তোমার মা, আমায় ডেকো মা বলে। এমন আপন কাড়া ভাব তো আগে পাইনি। আর ওই গন্ধ বারবার স্মৃতিতে ফিরে ফিরে আসে, আর একটি অভাব বোধ জেগে ওঠে। দাদু ভাই তো এমন করে আদর করেনি কখনো। সেখানে তো শুধু নিয়ম, ভোরে ওঠো, নদীতে যাও, হি হি ঠান্ডায়ও ছাড়ে না, খালি পায়ে কত লাগে তবুও চলতে হবে। উফ, তারপর মন্ত্র পড়া, বাপ রে, বলতে পারি না কি শক্ত সব কথা। আর সবচেয়ে ব্যথার হলো ওই কাঠের চটি, আঙুলে ব্যথা হয়ে গেছে।
চোখ চলে যায় ছোট ছোট আঙুলের ফাঁকে, এখনো লাল হয়ে আছে বোধহয়। তাকিয়ে থাকে মাঠানের মুখে। হঠাৎ বলে ওঠে, তোমায় মা বললে দাদু ভাই রাগ করবে না? কথাটি শুনে মাঠানের মুখ মুহূর্তে সাদা। ছুটে চলে যান। স্যার, স্যার! কেমন যেন অপরিচিত স্বর কানে এলো। স্যার বলে কে ডাকছে। মহেন্দ্রর ভ্রু দুটি চোখের ওপর আরো খানিক বেঁকে নাকের মূলে এসে ঠেকল। আওয়াজটা যেদিক থেকে কানে এলো সেদিকে চোখ ফেরে। ইনি কি বললেন কিছু? আবার কৌতূহলী প্রশ্ন। আমার খোকা কই? লক্ষ্য মহেন্দ্র। সামনের প্রশ্ন যেন ওকে শক্ত হাতে বাস্তবে টেনে আনলো।